নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক। আর আজ কম বেশি সন্ধ্যে 7টায় দেখুন আন্তর্জাতিক বিভাগে ইরান ইসরায়েল কনফ্লিক্টে ক্রমে জর্ডনের জড়িয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে মুসলিম দেশ জর্ডান কেন ইসরায়েলের পক্ষে। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। দামেস্কে ইরানের কনসুলেটে বোমা হামলা করে ইসরায়েল যখন রেভলিউশনারি গার্ডের কমান্ডার সহ 7 জনকে হত্যা করেছে, তখন কোন যুক্তিতে ইসরায়েলের পক্ষ নিতে পারে জর্ডান? এমন প্রশ্ন কিন্তু সবার মনে দেখা দিয়েছে। তবে বিবিসি বলেছে এক বিবৃতিতে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ নাকি জানিয়েছেন তারা নিজের দেশকে রক্ষা করার অংশ হিসাবেই ইরানের ড্রোন ভূপাতিত করেছেন, ইসরায়েলকে সাহায্য করার জন্য নয়। জর্ডানের এই বিবৃতিকে অবশ্য ভারসাম্য রক্ষার বিষয় হিসাবেই দেখা হচ্ছে। কোন পর্যবেক্ষক বলছেন হামাস, ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সংঘাত চলছে সেখানে ক্রস ফায়ারে পড়তে চায় না জর্ডান, তাই জন্যেই জর্ডানের এই বিবৃতি বা এই ভূমিকা। বিবিসি আরও লিখেছে একথা ঠিক যে জর্ডানের রাজতন্ত্রের সঙ্গে পশ্চিমা বিশ্বের ভালো সম্পর্ক রয়েছে। 25 বছর যাবৎ রয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। পর্দার আড়ালে জর্ডানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক একেবারে খারাপ নয়। এক্সে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক এমিলি হোকায়েম বলেছেন জর্ডান প্রমাণ করতে চেয়েছে তারা আমেরিকা এবং ইসরায়েলের ভালো সহযোগী, কিন্তু এই বিষয়টা নেতানিয়াহুর কাছ থেকে আশা করা যাবে না, আশা করা অন্যায় হবে। ইসরায়েল ইস্যুতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ জর্ডানের ভূমিকা নিয়ে সম্প্রতি বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে, কারণ ইরান থেকে ইসরায়েলের উদ্দেশ্যে যেসব ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে তা প্রতিহত করতে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের পাশাপাশি ইসরায়েলের হয়ে কাজ করেছে জর্ডানও। এক্সে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক এমিলি মোকায়েম বলেছেন জর্ডান প্রমাণ করতে চেয়েছে যে তারা আমেরিকা এবং ইসরায়েলের ভালো সহযোগী, কিন্তু এই বিষয়টা নেতানিয়াহুর কাছ থেকে আশা করা যাবে না। গাজায় হামলা বন্ধ এবং পশ্চিম তীর ও জেরুজালেমে উস্কানি বন্ধ করার জন্য আম্মানের আহ্বানে কিন্তু সাড়া দেবে না ইসরায়েল, আম্মানের আহ্বানে সাড়া দেবে না বেঞ্জামিন নেতানিয়াহু। তবে ভিন্ন যুক্তিও আছে। ভৌগোলিকভাবে জর্ডানের অবস্থান এমন একটা অবস্থায় যে ইরান এবং ইসরায়েলের মধ্যে কোনো যুদ্ধ হলে তার সবচেয়ে বড় প্রভাব পড়বে কিন্তু জর্ডানের ওপর। যুক্তরাষ্ট্র ভিত্তিক আটলান্টিক কাউন্সিলের মধ্যপ্রাচ্য বিষয়ক ডেপুটি ডিরেক্টর মাসুদ মোস্তাজাবি একজন জর্ডানের নাগরিক। তিনি লিখেছেন ইরান এবং ইসরায়েলের মধ্যে এই উত্তেজনা যদি পুরোপুরি যুদ্ধে রূপ নেয় তাহলে এখন যাদের ইসরায়েলের রক্ষাকর্তা বলে মনে করা হচ্ছে তারাও একসময় আক্রান্ত হবে এবং সেই যুদ্ধে তাদেরও টেনে আনা হবে। তিনি লিখেছেন জর্ডানে বিপুল সংখ্যক ফিলিস্তিনি শরণার্থী, ভঙ্গুর অর্থনীতি এবং ঝুঁকিপূর্ণ ভৌগোলিক অবস্থান, এই সব কিছুই তাদের জন্য চিন্তার কারণ। 1994 সালে জর্ডান এবং ইসরায়েলের মধ্যে একটা শান্তি চুক্তি হয় যার মাধ্যমে জর্ডান ইসরায়েলকে স্বীকৃতি দেয়। 1979 সালে মিশর ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পর জর্ডান ছিল স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ। ইসরায়েলের সংবাদপত্র টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে এবছরের মার্চ মাসে জর্ডান এবং ইসরায়েলের মধ্যে জলবন্টন চুক্তি নবায়ন করার জন্য জর্ডান ইসরায়েলের প্রতি আহ্বান জানান, কিন্তু এর বিপরীতে ইসরায়েল জর্ডানকে পাল্টা অনেক শর্ত দিয়েছে। এই শর্ত হচ্ছে গাজা ইস্যুতে জর্ডান যাতে খুব বেশি শক্ত অবস্থান না নিয়ে তাদের অবস্থান নরম করে, এই রকম বহু শর্ত দেওয়া হয়েছে। 2022 সালের নভেম্বর মাসে আরেকটা চুক্তির আওতায় জর্ডান ইসরায়েলের কাছে সৌর বিদ্যুৎ রপ্তানি করছে। পর্যবেক্ষকের অনেকেই বলছেন জর্ডান প্রকৃতপক্ষে একটা চিকন সুতোর উপর দিয়ে হাঁটছে। একদিকে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক টিকিয়ে রাখা, কারণ আর্থিকভাবে দুর্বল দেশ জর্ডানের নানা ধরনের সহায়তার জন্য আমেরিকা এবং ইসরায়েলের ওপর নির্ভর করতে হয়। অন্যদিকে ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখা, কারণ জর্ডানের জনসংখ্যার প্রায় অর্ধেকই ফিলিস্তিনি শরণার্থী। শান্তি চুক্তি দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার
ইস্ট পলিসির সিনিয়র ফেলো ঘাইত আল ওমানি দ্য টাইমস অফ ইসরায়েলকে বলেছেন, বেশ কয়েক বছর ধরে ইরান চেষ্টা করছে যে জর্ডানের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে, যেমনটা ইরান করেছে ইরাক, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনের ক্ষেত্রে। এই সব দেশে ইরানের এক ধরনের রাজনৈতিক এবং সামরিক প্রভাব তৈরি হয়েছে, ফলে এই সব দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়ে গিয়েছে। ইরান চেষ্টা করছে জর্ডানেও তাদের সেই রকম ধরনের প্রভাব তৈরি করতে। ইসরায়েল যদি জর্ডানের আকাশসীমা ব্যবহার করে ইরানে আক্রমণ করে, তাহলে সেটাকে অজুহাত হিসাবে ব্যবহার করে ইরান জর্ডানেও হামলা করতে পারে। এই বিষয়টা নিয়ে জর্ডান চিন্তিত। জর্ডান এবং ইসরায়েলের মধ্যে নানা ধরনের রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও সামরিক এবং গোয়েন্দা সহযোগিতা কিন্তু কখনো থেমে থাকেনি। মিস্টার ওমারি বলেছেন, ইসরায়েল এবং জর্ডান উভয় দেশ সামরিক ক্ষেত্রে পরস্পরের গুরুত্ব অনুধাবন করতে পারে। 1994 সালে জর্ডান এবং ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তির পর থেকে দুদেশের মধ্যে শক্ত নিরাপত্তা এবং গোয়েন্দা সহযোগিতা তৈরি হয়েছে, যা এখনো রয়েছে। মুসলিমদের পবিত্র এলাকা আল আকসা মসজিদ কম্পাউন্ডের মোতাওয়াল্লি বা কাস্টোডিয়ানও হচ্ছে আবার জর্ডান। শান্তি চুক্তি অনুযায়ী মাল্টি বিলিয়ন ডলার প্রজেক্টের মাধ্যমে ইসরায়েল জর্ডানে গ্যাস এবং জল সরবরাহ করে থাকে। পৃথিবীর যেসব দেশে জলের তীব্র সংকট রয়েছে তার মধ্যে জর্ডান হচ্ছে অন্যতম একটা দেশ। জর্ডানের চারপাশ থেকে স্থলসীমা বেষ্টিত। ইরানের প্রতিরোধমূলক বা ইরানের প্রতিশোধমূলক আক্রমণ থেকে জর্ডান যেভাবে ইসরায়েলকে সামরিক সহায়তা করেছে, তাতে বেশ খুশি হয়েছে আবার ইসরায়েলিরা। ইসরায়েলের সংবাদ মাধ্যম বিশ্লেষণ করলে সেই চিত্র অনায়াসে আপনারা দেখতে পাবেন। টাইমস অফ ইসরায়েলের এক নিবন্ধে বলা হয়েছে, ইরানের হামলা রুখতে জর্ডান যেভাবে সহায়তা করেছে তাতে অনেক ইসরায়েলিও অবাক হয়েছেন, কারণ গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধের কড়া সমালোচক হচ্ছে জর্ডান। তারা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য জর্ডানের সরকার দেশের ভেতরে জনগণের দিক থেকে বেশ চাপের মুখে রয়েছে। তবে ইসরায়েলের প্রতি জর্ডানের সামরিক সাহায্যের বিষয়টা একেবারে আকস্মিক কিছু নয় বলেও কিন্তু মনে করছেন অনেক বিশ্লেষক। দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সিনিয়র ফেলো ঘাইত আল ওমেরি দ্য টাইমস অফ ইসরায়েলকে বলেছেন যে জর্ডান যেভাবে ইসরায়েলকে সহায়তা করেছে তার মাধ্যমে দুদেশের মধ্যে শক্ত নিরাপত্তা সহযোগিতার বিষয়টা প্রতিফলিত হয়েছে। তবে ইতিহাস কি বলে একটু সেটাও কিন্তু জানা দরকার। ইসরায়েলের বিরুদ্ধে 1948 সাল থেকে 1973 সাল পর্যন্ত মোট 4টে যুদ্ধে অংশ নিয়েছে জর্ডান। 1994 সালে জর্ডান এবং ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি হয়। ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্টের হিসাব মতে প্রায় 22 লক্ষ ফিলিস্তিনি শরণার্থী জর্ডানে নিবন্ধিত রয়েছে। কিন্তু নিবন্ধনের বাইরেও আরও অনেক ফিলিস্তিনি শরণার্থী জর্ডানে অবস্থান করছেন। সব মিলিয়ে এই সংখ্যা 30 লক্ষ কিংবা তার চেয়ে বেশি হতে পারে বলে অনেকে ধারণা করে। 1951 সালে জর্ডানের তৎকালীন বাদশাহ আবদুল্লাহ জেরুজালেমে আল আকসা মসজিদে প্রবেশের সময় তাকে গুলি করে হত্যা করা হয়। একজন ফিলিস্তিনি আরব এই হত্যাকারী ছিলেন। বাদশাহ আবদুল্লাহকে ফিলিস্তিনের অনেকেই আসলে পছন্দ করতেন না। এর একটা বড় কারণ ছিল প্রথম আরব ইসরায়েল যুদ্ধ এবং পরবর্তীতে ফিলিস্তিন নিয়ে তার ভূমিকা। শুধু তাই নয়, 1971 সালে জর্ডানের প্রধানমন্ত্রীকে হত্যা করেছিল ফিলিস্তিনি বন্দুকধারীরা। যদিও প্রথম আরব ইসরায়েল যুদ্ধে কয়েকটা প্রতিবেশী আরব দেশের সঙ্গে মিলে জর্ডানও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিল। জর্ডান যুদ্ধে অংশ নিলেও ভেতরে ভেতরে আবার বাদশাহ আবদুল্লাহ ইসরায়েলের সঙ্গে আঁতাত করেছিলেন। প্রথম আরব ইসরায়েল যুদ্ধের পর 1953 সালে জর্ডান তাদের সীমান্তের সঙ্গে ফিলিস্তিনি কিছু ভূখণ্ডকে জর্ডানের অন্তর্ভুক্ত করেছিল। বাদশাহ আবদুল্লাহর এই পদক্ষেপ পশ্চিমা দেশগুলো সমর্থন করলেও ফিলিস্তিনিরা কিন্তু তা মেনে নিতে পারেনি। বাদশাহ আবদুল্লাহকে হত্যা করার পর মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর গোপন প্রতিবেদনে তাকে ব্রিটেনপন্থী হিসাবে বর্ণনা করা হয়েছে। তখন সিআইএর প্রতিবেদনে বলা হয়েছিল বাদশাহ আবদুল্লাহর হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে কমিউনিস্ট বিরোধী এবং পশ্চিমাপন্থী একজন শাসকের অবসান হলো। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে অংশ নেওয়ার বিষয়ে জর্ডানের কোনো আগ্রহ ছিল না।
তখন জর্ডানের বাদশা ছিলেন হুসেইন। তার নীতি ছিল আরব জাতীয়তাবাদ এবং ইসরায়েলের সঙ্গে সহাবস্থানের নীতি অবলম্বন করা। যদিও 1956 সালে সুয়েজ খাল সংকট নিয়ে জর্ডান ইসরায়েলের বিরুদ্ধেচারণ করলেও পরবর্তীকালে আবার ইসরায়েলের ব্যাপারে তিনি অনেকটা বাস্তববাদী অবস্থান গ্রহণ করেন। 1963 সালে জর্ডানের বাদশাহ হুসেইন গোপন আলোচনা শুরু করেন ইসরায়েলি নেতাদের সঙ্গে। ইরাকি বংশোদ্ভূত ব্রিটিশ ইসরায়েলি ইতিহাসবিদ আভি স্লেইম ওয়ার অ্যান্ড পিস ইন দ্য মিডল ইস্ট বইতে লিখেছেন, 1967 সালে ইসরায়েল যখন জর্ডানে হামলা চালায় তখন জর্ডানও এই যুদ্ধে জড়িয়ে যায়। ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের জন্য আলাদা দুটো রাষ্ট্র গঠনে যে প্রস্তাব জাতিসংঘে উত্থাপিত হয়েছিল তাকে কিন্তু একমাত্র আরব দেশ হিসাবে সমর্থন দিয়েছিল জর্ডান। এর বিনিময়ে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ অন্যান্য আরব ভূমি তাদের আওতায় আনতে চেয়েছিলেন। সেন্টার ফর ইসরায়েল এডুকেশন বলছে, ইসরায়েল রাষ্ট্রের তৎকালীন প্রভাবশালী ইহুদি নেতা গোন্ডা মায়ার আম্মানে গিয়ে গোপনে বৈঠক করেছিলেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে। প্রথম আরব ইসরায়েল যুদ্ধের পর জর্ডান আনুষ্ঠানিকভাবে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম দখল করে নেয়। সেখানে বসবাসরত ফিলিস্তিনি অধিবাসীদের জর্ডানের নাগরিকত্বও দেয়। সেন্টার ফর ইসরায়েল এডুকেশনের ওয়েবসাইটে বলা হয়েছে, এর আগে ইসরায়েল এবং জর্ডানের মধ্যে বেশ কিছু গোপন বৈঠক হয় যুদ্ধবিরতি নিয়ে। আরব লীগের অন্যান্য দেশ জর্ডানের এই সব কর্মকাণ্ড তখন মেনে নিতে পারেনি। অর্থাৎ জর্ডানের স্বৈরাচারী শাসকদের রক্তেই যেন রয়ে গিয়েছে বিশ্বাসঘাতকতার ইতিহাস। এবারে বলি, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা একটু পরিবর্তন করে রাত 10টার পরিবর্তে সন্ধে 7টা করা হয়েছে। এবার প্রতিদিন কম বেশি রাত 10টায় থাকবে জনপ্রিয় ঝটপট 10টা খবর। মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইরান ইসরায়েল কনফ্লিক্ট, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে প্রতিবেদন থাকছে সন্ধে 7টায়। জানতে গেলে দেখতে গেলে নিউজ নির্ভীকে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের 18তম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। আর অনুরোধ করব, সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীক চ্যানেলের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন। অনেকেই যে অভিযোগটা করেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না, নিউজ নির্ভীক নিয়মিত দেখলে বলতে পারি যে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখতে পারেন। ইউটিউবে ইংরাজিতে NEWSNIRVIK নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন, অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। আর হ্যাঁ, এখন নিয়ম করে থাকছে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর। ভারতের 18তম লোকসভা নির্বাচন নিয়ে বিশেষভাবে থাকছে সমস্ত রাজনৈতিক দলের মিটিং, মিছিল, সভা সমাবেশের লাইভ সম্প্রচার, সরাসরি সম্প্রচারও থাকছে, প্রার্থী বা নেতাকর্মীদের সাক্ষাৎকারও। তাই বলবো, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।